সুপ্রিয় দর্শক, ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নিবেদিত বিচ প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি আয়োজিত ব্যবসা বাণিজ্য বিষয়ক জিটিভির সাপ্তাহিক অনুষ্ঠান বিজনেস এ টু জেডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন। বাংলাদেশের অর্থনীতিকে ধরে রাখার জন্য ব্যাংকগুলো অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজ করে যাচ্ছে, আর রিনিউয়েবল এনার্জি বিদ্যুতের বিকল্প শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে। এই দুটি বিষয় নিয়ে আজকে আমরা স্টুডিওতে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ কমার্স ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মহসিন মিয়া এবং আইএফডিসি সোলার পাওয়ার বাংলাদেশ লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত জনাব শেখ শফিকুল ইসলাম পিএইচসি। জনাব মোহাম্মদ মহসিন মিয়া সম্মানিত চেয়ারম্যান, এক্সিকিউটিভ কমিটির সম্মানিত চেয়ারম্যান বাংলাদেশ কমার্স ব্যাংক, এবং জনাব শেখ শফিকুল ইসলাম পিএইচসি, আপনারা দুজনকে স্বাগত জানাচ্ছি জিটিভির স্টুডিওতে। আমি সর্বপ্রথম জনাব মহসিন মিয়ার কাছে যেতে চাই, ব্যাংকিং খাত নিয়ে আপনার কাছ থেকে কিছু শুনতে চাই। বিশেষ করে বর্তমানে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রেক্ষাপটে আপনি ব্যাংকসমূহকে কীভাবে মূল্যায়ন করবেন এবং বাংলাদেশের অর্থনীতিকে কীভাবে মূল্যায়ন করবেন? সম্প্রতি মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে তার ভাষণে বলেছেন তার পূর্বতন সরকার অর্থনীতিকে একটি গভীর খাদের মধ্যে রেখে গেছেন। তারা সার্বিকভাবে প্রচেষ্টা চালাচ্ছেন গভীর খাদ থেকে এই অর্থনীতিকে কিভাবে টেনে তোলা যায় এবং একটা কিনারে নিয়ে আসা যায়, সেই প্রচেষ্টাই তারা করছেন। বস্তুত তিনি যথার্থই বলেছেন, ব্যাংকগুলোতে যখন ডিপোজিটররা চেক প্রেজেন্ট করে এনকেশ করার জন্য কিছুদিন আগেও অধিকাংশ ক্ষেত্রেই দেখা যেত ক্যাশের যোগান দেওয়া যাচ্ছে না। সেই অবস্থার থেকে এখন অনেকটাই উত্তরিত হয়েছে, কিন্তু এটি যথেষ্ট নয়। ইতিমধ্যে দেশবাসী জানে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে 5টি দুর্বল ব্যাংক একসাথে করে একীভূত করে একটি ইউনাইটেড ইসলামিক ব্যাংক হিসেবে তারা যাত্রা শুরু করেছে। 5 জন এক্সিকিউটিভ ডিরেক্টর সেগুলোর দায়িত্ব নিয়েছেন এবং একজন চেয়ারম্যানও ইতিমধ্যে মনোনীত হয়েছেন। তারা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। এদের পেইড আপ ক্যাপিটাল হবে 20,000 কোটি টাকা। সেই বিচারে এটিই হবে কিন্তু সবচেয়ে বড় বৃহৎ ব্যাংক। আশা করি তারা যদি দক্ষভাবে চালিয়ে যান, সুচারুরূপে এই প্রতিষ্ঠানগুলো যদি পরিচালিত হয়, তাহলে একটু সময় লাগবে, মেবি 6 মান্থ, মেবি 1 ইয়ার। এর মধ্যে স্বাভাবিকভাবেই ডিপোজিটররা তারা তাদের ডিপোজিট মানি এনকেশ করতে পারবেন বলে আশা করা যায়। এছাড়াও আরও 7-8টি ব্যাংক রয়েছে যারা লিকুইডিটি ক্রাইসিস এখনও কাটিয়ে উঠতে পারেনি। তারা আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছেন। দেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা আসে এবং ব্যবসা বাণিজ্য যে স্থবির হয়ে আছে, আশা করি নির্বাচনের পরে সেগুলো যদি একটু গতিশীল হয়, বোর্ড এবং এক্সিকিউটিভস তারা যদি পারস্পরিক সহযোগিতা এবং একই টিউনে কাজ করে যান, তাহলে ব্যাংকগুলোতে এই লিকুইডিটি ক্রাইসিস হয়তো স্বল্প সময় তথা 1 থেকে 2 বছরের মধ্যেই স্বাভাবিক হয়ে আসবে। আপনি যেটা বলছিলেন, 5 জন এক্সিকিউটিভ ডিরেক্টর অলরেডি নিয়োগ দিয়েছেন বাংলাদেশ ব্যাংক, আমরা সেটা জানি যে তারা প্রশাসক হিসেবে এখানে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। আপনি কি মনে করেন যে প্রশাসক নিয়োগের মাধ্যমে এই ব্যাংকগুলোতে সুশাসন নিশ্চিত হবে? এটা আপনি কি মনে করেন? আমার কথার মধ্যেই কিন্তু এটি রয়েছে। প্রশাসক মহোদয়গণ দায়িত্ব নিয়েছেন, তারা কাজ করবেন। এর মধ্যে বোর্ড থাকবে। বোর্ডের চেয়ারম্যান ইতিমধ্যেই অর্থ বিভাগের যিনি সচিব তিনি মনোনীত হয়েছেন, তিনিও দায়িত্ব নেবেন এবং এই বোর্ডে নিশ্চয়ই আরও কিছু সদস্য দেওয়া হবে। বোর্ড এবং এক্সিকিউটিভস তারা যদি পারস্পরিক সমঝোতার মাধ্যমে, পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে দক্ষতার মধ্যে কাজ করে, হ্যাঁ, তাহলে অবশ্যই ভালো হবে। একটি জিনিস সারা দুনিয়াব্যাপী ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে নিশ্চিত, সেটা হচ্ছে ব্যাংকের কিন্তু মূল অ্যাসেট হচ্ছে এর হিউম্যান রিসোর্সেস। যদি ক্যাপেবল হিউম্যান রিসোর্সেস
এবং তারা রাইটলি ডিরেক্টেড হয়, বোর্ড এবং এক্সিকিউটিভস তারা যদি কনসার্টেড ওয়েতে কাজ করে, সুনির্দিষ্ট টার্গেট নিয়ে, লক্ষ্য নিয়ে কাজ করে, তাহলে আমি বিশ্বাস করি সেই ব্যাংকগুলো সাকসেসফুল হবে। আপনি দেখেন, মাইগ্রেশন শুধু এখন হয়েছে তা কিন্তু নয়, আগেও হয়েছিল। গভর্নমেন্ট সেক্টর থেকে একসময় পূবালী ব্যাংক প্রাইভেট সেক্টরে আসে, উত্তরা ব্যাংক সেক্টরে প্রাইভেট সেক্টরে আসে। প্রথম দিকে কিন্তু তাদেরকে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে, অনেক ধরনের অসুবিধা ছিল এবং তারাও একটা দুর্বল অবস্থার মধ্যে পড়ে গিয়েছিল। সেই অবস্থা থেকে এখন কিন্তু এই ব্যাংকগুলো অত্যন্ত সলিড ব্যাংক, অত্যন্ত দক্ষতার সাথে তারা কার্যক্রম পরিচালনা করছে এবং এটা সম্ভব হয়েছে বোর্ড এবং এক্সিকিউটিভস তারা কনসার্টেড ওয়েতে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করেছে। ফলশ্রুতিতে তারা এখন গুড হেলথের ব্যাংক হয়ে গেছে। আমরা বিশ্বাস করি যাদেরকে একীভূত করা হয়েছে তারাও যদি কনসার্টেড ওয়েতে কাজ করে তাহলে সুফল আসতে পারে। তবে কেউ কেউ প্রশ্ন করতে পারে যে শিল্প ঋণ সংস্থা এবং শিল্প ব্যাংক, সেগুলো তো বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক হয়েছে, ওটা হচ্ছে না কেন? সেখানেও একই প্রেসক্রিপশন, যেটা বলছি, সেই এক্সিকিউটিভস এবং বোর্ড যদি একসাথে কাজ করে, হ্যাঁ, সেখানেও কিন্তু ভালো হতে পারে। নিশ্চয়ই ওখানে কোনো ত্রুটি আছে। আমি বিশ্বাস করি রেগুলেটরি অথরিটি যারা আছেন তারা ওখানকার ত্রুটিটা বের করবেন এবং সেখানে একটা ভালো প্রেসক্রিপশন দেবেন এবং সেগুলো আগামী দিনে হয়তো ভালো পথে বা সুস্থতার পথে এবং সফল ব্যাংকে রূপান্তরিত হওয়ার পথে চলে আসবে। আমরা আশা করি যাতে সফল ব্যাংকে রূপান্তরিত হোক সেগুলো, এবং জনগণ যাতে তাদের গচ্ছিত টাকাগুলো সেখান থেকে ফেরত পাক। আমরা একটু রিনিউয়েবল এনার্জি নিয়ে শুনতে চাইব জনাব শফিকুল ইসলাম সাহেবের কাছ থেকে, যে আপনি রিনিউয়েবল এনার্জি প্রতিষ্ঠা করতে গিয়ে কি কি প্রতিবন্ধকতা ফেস করছেন, আসলে কোনো প্রতিবন্ধকতা আছে কি না, আপনি যদি একটু ডিটেলস বলতেন আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে। প্রথমেই আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই। আজকে যে দুটো বিষয় নিয়ে আপনি আলোচনার আয়োজন করেছেন, দুটোই বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে। রিনিউয়েবল এনার্জি অর্থাৎ কয়েকটা সোর্স থেকে আমরা বিদ্যুৎ পেয়ে থাকি, তাদের সবগুলোকে মিলেই আপনার রিনিউয়েবল এনার্জি বলা হয়। যেমন আমরা ফসিল অয়েল থেকে যে ইয়েগুলো পেতাম, মানে ইলেকট্রিসিটিগুলো পেতাম, সেগুলো ছিল আপনার ফুয়েল লাইক গ্যাস, তারপর কোল, অয়েল। প্রাকৃতিক কারণেই এগুলো আপনার এদের স্টক খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, এইটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের এনভায়রনমেন্টাল সেক্টরেও পড়ছে। তো সারা পৃথিবী এখন গ্লোবালি উদ্বিগ্ন যে হাউ টু মিটিগেট দ্য ইমিশন অফ কার্বন ডাইঅক্সাইড, হাউ টু গেট দ্য ন্যাচারাল ওয়ে অফ আওয়ার এনার্জি। এটার জন্য সারা পৃথিবীতে রিসার্চ চলছে, অ্যানালাইসিস চলছে এবং প্রচণ্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টও ঘটে গেছে ইতিমধ্যে, যেটার আংশিকভাবে হলেও বাংলাদেশ পেয়েছে বলে আমি মনে করি। তবে সেটা যেটুকুন পাওয়া উচিত ছিল তার থেকে আমরা অনেক দূরে পিছিয়ে আছি। এই পিছিয়ে থাকার পিছনে যে কারণগুলো, প্রতিবন্ধকতাগুলো, সেই বিষয় যদি বলতে হয় তাহলে আমি বলবো যে আমাদের ইনস্টিটিউশনগুলো যথেষ্ট রিসার্চ করেছে, যথেষ্ট অনুসন্ধান করেছে এর প্রতিবন্ধকতাগুলোকে বের করার জন্য। আমার মনে হয় সেগুলো আমরা সঠিকভাবে নির্ণয় করতে সক্ষম হয়েছি। বাট টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, সবগুলো প্রতিবন্ধকতা হয়তো আমরা ওপেনলি বলতে পারবো না, এবং সেই প্রতিবন্ধকতাটা যখন পর্যন্ত আপনার ওপেনলি বলা যাবে না, যতক্ষণ পর্যন্ত এইগুলোকে অ্যাড্রেস করা হবে না, ততক্ষণ পর্যন্ত এই প্রতিবন্ধকতাগুলো থেকেই যাবে। যদিও এখানে রিসোর্স সংক্রান্ত কোনো ব্যাপার না। যেমন সোলার পাওয়ার প্ল্যান্টে আপনার যদি আমরা একটা ডেভেলপ করতে চাই, তাহলে তো প্রাথমিক খরচ অত্যন্ত বেশি, এবং এই প্রাথমিক খরচগুলো সবগুলো ব্যাংক আমাদের বাংলাদেশে তারা ফাইন্যান্স করতে পারে না। তো ডেফিনেটলি আমাদের তাকাতে হয় বিদেশি ফরেনারদের কাছে, এবং এই ক্ষেত্রে যদি আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট পাই তাহলে এটা আমাদের ইকোনমিতে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। তো এটার জন্য দরকার ফরেন ইনভেস্টর,
এখন ফরেন ইনভেস্টরকে যদি আপনি আকৃষ্ট করতে চান তাহলে ডেফিনেটলি তাদেরকে ইনসেনটিভ দিতে হবে, এবং তাদের ইনসেনটিভ দিতে গেলে এখানে ব্যবসা করার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। তারপরে তাদের মূলধন যেটা এখানে ইনভেস্ট হবে সেটা যাতে তারা আবার ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে, এবং কোনো অবস্থাতেই কোনো প্রেক্ষিতেই যেন এই জিনিসটা কখনোই হ্যাম্পার না হয়, এই বিষয়গুলো চিন্তা করতে হবে। তো আমরা যারা এর সঙ্গে স্টেক হোল্ডার, আমার মাঝে মাঝে মনে হয়েছে আমরা কি সবাই সেই দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো দেখেছি? সবগুলো দেখিনি। না দেখার কিছু কারণ আছে, যেটা আমি মনে করব আমাদের দেশে আমলাতান্ত্রিক জটিলতা এবং আনুষঙ্গিক কিছু নেগেটিভ ফ্যাক্টর কাজ করে, সেগুলো কিন্তু অ্যাড্রেস করা খুব কঠিন বিষয় না। তবে বিগত যতগুলো সরকারি দেশে এসেছে সবাই কিন্তু বিদ্যুৎ সেক্টরকে প্রায়োরিটি দিয়েছে। 1996 সালে প্রথম প্রাইভেট সেক্টর পাওয়ার জেনারেশন পলিসি তৈরি হয়। বুঝতেই পারছেন আজ থেকে কতদিন আগে এই প্রাইভেট সেক্টর পাওয়ার জেনারেশনের আওতায় রিনিউয়েবল এনার্জি সেক্টরটা আমার কাছে মনে হয়েছে বেশি সুযোগ ছিল এটা করা, এবং এটা করতে পারলে আমাদের যেমন অর্থনীতির চাকাকে ঘোরাতে আরও খুব সহজ হতো, দ্বিতীয়ত আমাদের পরিবেশটাকেও আমরা সুন্দর রাখতে সক্ষম হতাম। আমরা চাই আপনার এই রিনিউয়েবল এনার্জির প্রতিবন্ধকতা শেষ হয়ে যাক, আপনারা সুন্দরভাবে এই বিকল্প বিদ্যুৎ শক্তিটা বাংলাদেশে কাজে লাগান। আমি জনাব মোহাম্মদ মহসিন মিয়ার কাছে যেতে চাই। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য আপনাদের ব্যাংকের কোনো ভূমিকা আছে কিনা, তাদের জন্য আপনাদের পলিসি কি, যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। শুধু আমাদের দেশ নয়, পৃথিবীর সকল দেশেই অর্থনৈতিক অগ্রগতির মূল ভিত্তিভূমি হচ্ছে এসএমই সেক্টর, ক্ষুদ্র এবং মাঝারি সেক্টর। আমাদের এখানেও রেগুলেটরি অথরিটি বাংলাদেশ ব্যাংক ক্ষুদ্র এবং মাঝারি সেক্টরের জন্য প্রত্যেকটি ব্যাংকেই একটা লিমিট করে দিয়েছে। সেই ব্যাংকগুলো ক্ষুদ্র এবং মাঝারি খাতে ঋণ প্রদান দিতে বাধ্য, এবং তারা তা দিচ্ছে, এবং তারা তা দিচ্ছে কিনা সেটা প্রতি মান্থ এন্ডে রিপোর্ট করে বাংলাদেশ ব্যাংকে আবার সেটা অবহিত করতে হচ্ছে। ব্যক্তিগতভাবে আমাদের ব্যাংকে আমরা ক্ষুদ্র এবং মাঝারি খাতের ঋণ, বিশেষ করে ক্ষুদ্র ঋণগুলোকে খুব বেশি গুরুত্ব দিয়েছি। গোটা দেশব্যাপী আমাদের 107টি ব্রাঞ্চ রয়েছে, ব্রাঞ্চ এবং সাব ব্রাঞ্চ মিলিয়ে। সেগুলোর প্রত্যেকটিতে নির্দেশনা দেয়া আছে যাতে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণগুলো তারা নিজেরা দেয়। আরেকটি জিনিস আমরা আমাদের ব্যাংকে যেটা করছি সেটা হচ্ছে একজন ম্যানেজার এবং তার স্টাফ, তার কাছে একজন গ্রাহক আসলেন একটা ক্ষুদ্র ঋণের জন্য 50 লাখ টাকা, 1 কোটি টাকা বা 5 কোটি টাকার জন্য আসলেন। সেখানে প্রপোজাল তারা তৈরি করলেন, তৈরি করে হেড অফিসে পাঠিয়ে দিলেন। আমরা হেড অফিস থেকে তাৎক্ষণিকভাবে এটা বোর্ড থেকে একটা আমাদেরকে এম্পাওয়ারমেন্ট দেওয়া আছে, সে ভিত্তিতে আমাদের হেড অফিস ম্যানেজমেন্ট ওটা অ্যাপ্রুভ করে দিল। শুধু সেটাই নয়, প্রত্যেক ম্যানেজার দেখবে যে প্রত্যেকটা এলাকার একটা নিজস্ব ফিনান্সিয়াল স্ট্রেংথ আছে, ইকোনমিক্যাল একটা স্ট্রেংথ আছে। সেই এলাকার মধ্যে কি ফসল ভালো ফলতে পারে, অথবা কি চাষ সেখানে উপাদেয় হতে পারে, অথবা কি ফাইন্যান্স করলে সেখানে কৃষকরা লাভবান হতে পারে। এছাড়াও বিভিন্ন এলাকায় যারা ইন্টারমিডিয়েট পাস করে আর পড়াশুনো করতে পারেনি বা চাকরি বাকরির দিকেও যেতে পারেনি, বেকার অবস্থায় আছে, তাদেরকে কি ট্রেনিং দিলে পরে সেই ব্যবসাটা তারা করতে পারে, সেখানে যাতে নতুন নতুন ক্ষেত্র সৃষ্টি করা যায়, এইসব বিষয়ে আমরা আমাদের ম্যানেজার এবং অফিসারদেরকে ট্রেনিং দিয়ে থাকি। এবং আমি বিশ্বাস করি শুধু আমাদের ব্যাংক নয়, দেশে এখন 61টি ব্যাংক সচল আছে, তারা প্রত্যেকেই এভাবেই তারা কাজ করছেন বা করবেন। এবং করে আমাদের যে ক্ষুদ্র বিনিয়োগকারী আছে, ক্ষুদ্র কৃষক আছে, ক্ষুদ্র চাষি যারা আছেন, ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন, সকলকে নিয়ে আমরা একটা চমৎকার অর্থনীতির দিকে যেতে পারবো। এবং আপনারা যদি এসএমই লোনকে যথাযথ কাজে লাগানো গেলে জি, তখন দেখা যাবে যেটা জিডিপিতে অনেক বড় অবদান রাখতে পারবে, পেনিট্রেশন বাড়বে এবং দেশের জনগণও উপকৃত হবে। একই সাথে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, সেটা হচ্ছে আগামী 5 বছরের মধ্যে আপনি ব্যাংকিং খাতকে কোথায় দেখতে চান? আমি একটি জিনিসের উপর গুরুত্ব দেব,
সেটা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা, দ্বিতীয়ত শুদ্ধজনের রাজনীতি। তাই যদি হয় তাহলে আমাদের অর্থনীতি অত্যন্ত বেগবান হবে এবং সমৃদ্ধশালী হবে। আমরা আশা করি আমরা যাতে উইদিন 5 ইয়ার্স আমাদের দেশের চেহারাকে পরিবর্তন করতে পারি। আমি একটু জনাব শফিকুল ইসলামের কাছে যেতে চাই। আর রিনিউয়েবল এনার্জি নিয়ে আপনি যেটা বলছিলেন, অনেক প্রতিবন্ধকতার কথা আপনি আমাদেরকে শুনিয়েছেন। একই সাথে আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে সম্ভাবনাটাকে, এই রিনিউয়েবল এনার্জির সম্ভাবনাটা বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু আছে বলে আপনি মনে করেন, যদি আমাদেরকে জানাতেন। অনেক বিশেষজ্ঞ অ্যাপারেন্টলি উইদাউট ডুইং এনি রিসার্চ বলে যে রিনিউয়েবল এনার্জি সেক্টরে যদি আমরা প্রসার লাভ করতে যাই তাহলে আমাদের এগ্রিকালচার ল্যান্ডের উপর একটা প্রেশার পড়বে। বাংলাদেশ তো একটা কৃষি প্রধান দেশ, এখানে ল্যান্ডের পরিমাণ সীমিত ডিউ টু হাই ডেন্সিটি অফ পপুলেশন। তো সেক্ষেত্রে অ্যাপারেন্টলি কথাটা সঠিক, তবে এখনও আমাদের যে পরিমাণ ল্যান্ড রয়ে গেছে সেটাকে নন এগ্রিকালচার বা নন প্রোডাক্টিভ ল্যান্ড, সেগুলোকে যদি আমরা খুঁজে বের করতে পারি এবং সেগুলো দৃশ্যমানও আছে। আমি আপনাকে যেমন এক্সাম্পল দিই, যেমন আমার বাড়ি জামালপুর, ব্রহ্মপুত্র নদীর পাড়ে। আমি দেখেছি কিছু কিছু নদীর পাড় রয়ে গেছে যেগুলোকে স্লাইটলি ডেভেলপ করলে বন্যা মুক্ত হওয়া যায়, নদীর যার উপর নদীর গতিপথের কোনো প্রভাব পড়বে না। বাট ফর দ্যাট রিজন ইউ নিড দ্য রিসার্চ, এবং আপনাকে জায়গাগুলো দেখে সুন্দরভাবে আইডেন্টিফাই করতে হবে যে এই জায়গাটা আমার রিনিউয়েবল এনার্জি বা সোলার পাওয়ার প্ল্যান্টের জন্য উপযোগী। দেখবেন তাতে হিউজ অ্যামাউন্ট অফ জায়গা বেরিয়ে আসবে। অ্যাট দ্য সেম টাইম দেন গভর্নমেন্ট একটা আমাদের নদী কমিশন আছে, নদী প্রোটেকশন কমিশন, তারা আবার একটা আইন জারি করে রেখেছে। এটা বোধহয় আপনার হাইকোর্টের অর্থাৎ সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন থেকে এই ধরনের একটা রায় রয়ে গেছে যে রিভার ইজ এ লিভিং এন্টিটি, অর্থাৎ নদী মরে না। 50 বছর আগে যেখানে আপনার নদী ছিল ওখানে ওই জায়গাটাকে আপনাকে নদী হিসেবেই বিবেচনা করতে হবে। আচ্ছা, ওটি যদি নদী হিসেবে বিবেচনা করেন তাহলে, এবং ওইভাবে তারা ভূমি অফিসে ইনফরমেশনও দিয়ে রেখেছে, চিঠি দিয়ে রেখেছে। এখন আপনার যখন এই প্রজেক্টগুলো সাধারণত হয়, আপনি জানেন ব্যাংক লোন ছাড়া কখনোই হয় না, কখনোই কোনো কোম্পানি তার নিজস্ব ফান্ড থেকে এটা করতে পারে না। সো ব্যাংক থেকে লোন নিতে গেলে জমির দলিল লাগে, মিউটেশন পেপার লাগে। এখন ওই মিউটেশন পেপার দিতে যখন যাবেন তখন তারা প্রশ্নটা তুলে ধরে যে এইটা তো 50 বছর 70 বছর সিএস রেকর্ড যেটাকে বলে সেই অনুযায়ী নদী, সো উই ক্যান নট গিভ ইউ দ্য মিউটেশন। তাহলে আপনি কোথায় স্টাক আপ হয়ে গেলেন? এখন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যখন আমি আনি তখন ফরেনাররা আসে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের প্রজেক্টটাকে কমপ্লিট করার জন্য, এবং যত লিঙ্গারিং হয় তাদের ওভারহেড এক্সপেন্ডিচার আদার এক্সপেন্ডিচারগুলো বেড়ে যায়, ফলে তারা ডিসহার্টেন্ড হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের একটা সুপারিশ ছিল, আমি এর আগেও কোনো একটা টক শোতে এরকম বলেছিলাম যে যেহেতু আমাদের প্রজেক্টটা হবে 25 ইয়ার্স, যেমন আমি একটা উদাহরণও সেদিন দিয়েছিলাম, যেমন আমি ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটির যতগুলো হোস্টেল আছে নদীর দিকে সবগুলো কিন্তু নদীর মধ্যে অ্যাজ পার সিএস রেকর্ড। তাহলে ওগুলো কি হবে? এখন আমি ময়মনসিংহে একটা 50 মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট করেছি, তার জন্য আমার জায়গা লেগেছে 170 একর্স অফ ল্যান্ড। ওর মধ্যে নদী কমিশন আমাকে 20 একর জায়গা এই কী বলে নদীর হিসেবে রিপোর্ট করে দিল, আমার 20 একর জায়গা বাদ দিয়ে করতে হলো। অথচ ওই 20 একর জায়গা আমার আজ থেকে স্থানীয় লোকরা বলে যে 70-80 বছর আগের থেকেই এটা এরকমই। তো এরকম প্রতিবন্ধকতা এগুলোকে অ্যাড্রেস করতে হবে, ইভেন কি ফর টাইম বিং, কারণ আমাদের এখন এনার্জি এত দরকার যে সবচেয়ে বেশি প্রাইম নিড এবং আমাদের অর্থ এই দুটো জিনিসই তো আমাদের প্রয়োজন টু গো আপ ডেভেলপমেন্ট কাজে যদি আমরা এগোতে চাই তাহলে দুটোরই আমাদের সবচেয়ে বেশি দরকার। তো
এই বিষয়গুলোকে যখন আমরা তুলে ধরি, এগুলোকে সবাই স্টেক হোল্ডাররা অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন, বাট আলটিমেটলি পরবর্তীতে এর কোনো প্রয়োগ আমরা দেখি না। এই যে 1.5 বছর প্রেসিডেন্ট গভর্নমেন্ট এসেছেন, আমাদের যে জ্বালানি উপদেষ্টা আছেন উনি অক্লান্ত পরিশ্রম করছেন। ওনার পরিশ্রমের মানে এত বয়স হওয়ার প্রেক্ষিতেও এই সেক্টরটাকে সময় উপযোগী এবং যথাযথভাবে ডেভেলপ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। এবং উনি ইতিমধ্যে প্রায় 2000 মেগাওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্টের ইস্যু করার জন্য উনি টেন্ডারও করেছেন। আমি আপনাকে বলি, এই টেন্ডার প্রক্রিয়ায় যারাই এটা পান না কেন, প্রায় অনেকগুলো কোম্পানি এখানে পার্টিসিপেট করেছে। আমার লাস্ট 15 ইয়ার্স এক্সপেরিয়েন্সে বলে এর মধ্যে 2টো প্রজেক্টও হবে না। ওই টেন্ডার স্পেসিফিকেশনেও প্রবলেম আছে। আমার বিগত 4-5 বছর আমি দেখেছি এই লাইসেন্স প্রাপ্ত বা এলওআই প্রাপ্ত কোম্পানির সংখ্যা ছিল মোর দেন 30। আউট অফ 30, 2 or 3 কোম্পানি হ্যাজ কাম আউট সাকসেসফুলি। তারা না পারার একমাত্র কারণ দে কুড নট প্রকিউর দ্য ল্যান্ড। মিনিং আপনার ল্যান্ড is the prime procurement of land is the prime obstacle to establish the solar power plant. তো জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। এই ক্ষেত্রে গভর্নমেন্ট যখন আন্তরিকভাবে এই সেক্টরটাকে ডেভেলপ করতে চাবে, তখন গভর্নমেন্টকে এই ল্যান্ড পাওয়ার ব্যাপারে প্যাট্রোনাইজ করতে হবে। আমার সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের একটা ধারণা, যখন প্রাইভেট সেক্টরে এই ধরনের লাইসেন্স দেওয়া হয় তখন তারা মনে করে ইট ইজ দ্য ডিউটি অফ দ্যাট কোম্পানি, লেট দেম ডু। কিন্তু আমাদের দেশের সোশিও ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল সিচুয়েশনের প্রেক্ষিতে একটা প্রাইভেট কোম্পানি অনেক জায়গায় কাজ করতে গিয়ে স্টাক আপ হয়ে যায়। আমরা চাই আপনার এই সেক্টরকে সরকার মূল্যায়ন করুক, এবং পাশাপাশি আমরা যতটুকু জানি আপনি প্রথম এই সেক্টরে প্রতিষ্ঠা করেছেন, এবং কৃষি জমি নষ্ট না করে যাতে এটার একটা ভালো রেজাল্ট আমরা আগামীতে পেতে পারি, এইভাবে সরকারের সহযোগিতাও আপনি পান, আমরা এটা চাই। জনাব শেখ শফিকুল ইসলাম আপনাকে এবং জনাব মোহাম্মদ মহসিন মিয়া, আপনারা দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জিটিভির স্টুডিওতে আজকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নিবেদিত পিস প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি আয়োজিত ব্যবসা বাণিজ্য বিষয়ক জিটিভির সাপ্তাহিক অনুষ্ঠান বিজনেস এ টু জেড আজ এই পর্যন্ত। আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে। এই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, জিটিভির সাথে থাকুন।